মা, বাবা, নন্দিনী, তোমরা সকলেই এখানে বসো। আমি তোমাদের জন্য এখানে কিছু ব্যবস্থা করছি। মনে হচ্ছে এবার আমাকে আমার হাতের ডাল ভাত বানিয়ে সকলকে বিক্রি করতে হবে, আর ওটা করে আমাকে আবারও আমাদের পরিস্থিতিটাকে ফিরিয়ে আনতে হবে। বৌমা, তুমি আমাদের জন্য এত কষ্ট করছো, অন্য কোনো মেয়ে হলো তো এত এরকম করতো না। সত্যি বৌমা, তুমি ঠিকই বলেছো, তোমার হাতের ডাল ভাত অনেক সুস্বাদু হয়। এটা যদি তুমি কাজে লাগাও তাহলে আমরা আবারও আগের পরিস্থিতিতে ফিরে আসতে পারবো। হ্যাঁ বৌদি, আমরা সকলেই তোমার পাশে আছি। তোমার হাতের ডাল ভাত অনেক সুস্বাদু হয়, আর তুমি ওটাই বিক্রি করো। দেখবে একবার যে খাবে সে বারবার ফিরে আসবে। আর সকলে যদি একবার তোমার হাতের টেস্ট পেয়ে যায় তাহলে কেউ আর ভুলতেই পারবে না। এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো উপায় নেই। সব হয়েছে আমার জন্য। যদি আমি একটু বুঝতাম তাহলে আর এসব কিছুই হতো না। বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে পরিবারকে রাজি করার কথা বলেছিলাম, আর আজ সকলকে আমার জন্যই রাস্তাতে আসতে হলো। দেখো নন্দিনী, যা হবার সেটা তো হয়েই গেছে। এখন আর বলে কোনো লাভ নেই, তাই ওইসব কথা আর বলো না। তোমরা সকলেই আমার পাশে থাকো, তাহলে আমি আবারও সকলকে আগের পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আমাদেরকে ভেঙে পড়লে চলবে না। আর তাছাড়া নন্দিনী, তোমাকে তো একদমই ভেঙে পড়লে চলবে না। তুমি আমার সব কাজে সাহায্য করবে। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছো। আমাদের সকলকে এখন ভালোভাবে মজবুত হয়ে দাঁড়াতে হবে। আমরা যদি ভেঙে পড়ি তাহলে আমাদেরকে আর কেউ শক্ত করে দাঁড় করাতেই পারবে না। নন্দিনী, তুই যদি একটু বুঝতিস তাহলে আজ আর আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। মা, সত্যি আমি অনেক বড় ভুল করেছি। আজ আমার জন্য পরিবারের সকলকে এত খারাপ দিন দেখতে হচ্ছে। আমি যদি ওইরকম একটা ছেলেকে ভালো না বাসতাম তাহলে হয়তো আজ আমরা এখনো অত বড় ধনী বাড়িতে শুয়ে থাকতাম, ভালোভাবে জীবন কাটাতাম। আসলে নন্দিনী কি বিষয়ে কথা বলছিল, তার সঙ্গে কি এমন হয়েছিল, নন্দিনী কেন তার মা বৌদি বাবার কাছে ক্ষমা চাইছিল, চলুন তাহলে বিস্তারিত ঘটনা জানতে হলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। পার্বতী তার শাশুড়ি মা অঞ্জলি দেবী এবং ননদ নন্দিনী আর স্বামী বিকাশ ও শ্বশুর মশাই কমলেশ বাবুর সঙ্গে শহরে বসবাস করে। শহরে ধনী পরিবারের মধ্যে তাদের পরিবার একটা। তাদের সোনার বিজনেস রয়েছে, আর এই কারণেই শহরে তাদের অনেক নাম ডাক। পার্বতী যখন নতুন বিয়ে করে আসে তখন তার শাশুড়ি মা তাকে বলে, বৌমা দেখো, আমাদের বাড়িতে অনেকই কাজের লোক রয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমরা নিয়ম তো পালন করবই। তাই আজ তোমাকে রান্না করতে হবে সকলের জন্য। আমি তোমাকে একটা খাবার রান্না করতে বলবো। বেশি কিছু রান্না করতে হবে না, তোমার ইচ্ছে মতো তুমি একটা খাবারই রান্না করবে। বাকি খাবার কাজের মেয়েরা সব বানিয়ে নেবে। ঠিক আছে মা, আপনি যেমনটি বলবেন আমি তেমনটিই বানিয়ে দেব। ঠিক আছে, আমি তো রান্না বান্না করতে অনেকই পছন্দ করি। আমি আজ আপনাদের সকলের জন্য এক সুন্দর ডাল আর ভাত বানাবো। একবার আমার হাতের এই ডাল ভাত খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পার্বতী শাশুড়ি মায়ের কথা মতো রান্নাঘরে চলে যায় আর পরিবারের সকলের জন্য ডাল ভাত বানিয়ে ফেলে। কিছুক্ষণ পর সেই পরিবারের সকলকে তার হাতের দামি ডাল ভাত খাওয়ায়। তার হাতের খাবার খেয়ে তার শাশুড়ি মা, ননদ, শ্বশুর মশাই সকলেই অনেক প্রশংসা করে। বাহ বৌমা, তোমার হাতের এই সুস্বাদু খাবার খেয়ে আমার তো পুরো প্রাণটাই জুড়িয়ে গেল। খুব সুন্দর হয়েছে খাবারটা বৌমা। হ্যাঁ বৌদি, তোমার হাতের এই সুস্বাদু ভাত ডাল খেয়ে আমার অনেক ভালো লাগছে। এইরকম সুস্বাদু খাবার আগে কখনোই খাইনি। এইরকম ভাবেই একের পর এক সকলে পার্বতীর প্রশংসা করতে থাকে। সেদিনের পর থেকে পার্বতীর কথাতেই সকলেই রাজি হয়ে যায়। মানে পার্বতীর সব কথাই পরিবারের সকলে মেনে চলতো। শাশুড়ি মা, শ্বশুর মশাই, ননদ, স্বামী সকলেই পার্বতীর কথা শুনে চলতো, আর পার্বতী সকলকে অনেক ভালোবাসতো। এইরকম ভাবেই হাসি খুশির সঙ্গে তাদের দিন কেটে যাচ্ছিল। এমনই একদিন, বৌদি, তোমার সঙ্গে আমার একটা খুবই দরকারি কথা আছে। দয়া করে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আসলে কিভাবে বলবো, কোথায় থেকে শুরু করবে এটা আমি বুঝতেই পারছি না। প্লিজ কথাটা শুনে যেন আমাকে বকো না। নন্দিনী, তুমি এত ভয় পেলে চলবে নাকি? কি হয়েছে আমাকে খুলে বলো, না হলে আমি তোমার কথাটা বুঝবো কিভাবে? ভয় না পেয়ে আমাকে তুমি সব কথাটা খুলে বলতে পারো। আমি তোমার পাশে রয়েছি তো। কেউ কি তোমাকে কিছু বলেছে? না না বৌদি, ওইসব কোনো ব্যাপার না। আসলে মানে আমি কিভাবে বলবো বৌদি, আমি একটা কার্তিক নামের ছেলেকে ভালোবাসি। কার্তিকও আমাকে অনেক ভালোবাসে। আমরা দুইজন দুইজনকে বিয়ে করতে চাই। দয়া করে তুমি একটু পরিবারকে বলো না। আসলে পরিবারের সামনে আমি এই কথাটা বলতে পারছি না, আমার অনেক ভয় করছে।
তাই প্লিজ তুমি একটু আমার সাহায্য করো। দেখো ও খুব ভালো ছেলে। নন্দিনী, কার্তিক যদি ভালো ছেলে হয় তাহলে নিশ্চয়ই তোমার বিয়ে ওর সঙ্গে হবে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি পরিবারের সকলকে রাজি করে নেব। আর হ্যাঁ, এটাতে এত ভয় পাওয়ার কিছু নেই, তুমি নিশ্চিন্তে থাকো, আমি সকলকে রাজি করার চেষ্টা করছি। বৌদি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি তুমি না থাকলে আমি তাহলে কাকে বলতাম এই কথাটা? আজ তুমি ছিলে বলে আমার এত বড় সাহায্য করে দিলে। হয়তো আজ তোমার জন্যই আমি আমার কার্তিককে পেয়ে যাব। নন্দিনী তার বৌদির উপর পুরো বিশ্বাস করত, আর এই কারণেই সে তার বৌদিকে এই কথাটা বলেছিল। সে জানতো এই কাজটা যদি কেউ করতে পারে সেটা হলো তার বৌদি। এইরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন পার্বতী পরিবারের সকলকে এই কথাটা জানায়। নন্দিনীর পছন্দটাও তো আমাদের সকলকে দেখতে হবে, শুধুমাত্র আমাদের পছন্দের মতো নন্দিনীকে বিয়ে দিলে হবে না, ওরও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার রয়েছে। আর তাছাড়া আমরা আমাদের মনের মতো পছন্দের ছেলের সঙ্গে যদি ওর বিয়ে দিই তাহলে ও হয়তো সারা জীবন খুশিই থাকবে না। পার্বতীর এই কথা শুনে পরিবারের সকলেই রাজি হয়ে যায়। এইরকম ভাবেই দেখতে দেখতে তাদের একটা বিয়ের দিনও ঠিক করে ফেলা হয়। পার্বতী তার একমাত্র ননদ নন্দিনীর সঙ্গে কার্তিকের বিয়ে ঠিক করে দেয়। কার্তিক বলেছিল তার মা বাবা কেউই নেই, তাই সকলকে শ্বশুর বাড়িতেই থাকতে বলে। কার্তিক নন্দিনীর সঙ্গে শ্বশুর বাড়িতেই ছিল। বিয়ের কিছুদিন পর কার্তিক নিজের মনে মনে বলে, এরা আমাকে কত নিষ্পাপ মানুষ ভাবছে, কিন্তু এরা জানে না আমার এই নিষ্পাপ মুখের পিছনে কি রহস্য লুকিয়ে রয়েছে। এরা আদৌ আমার এই রহস্য খুঁজে পাবে না। এদেরকে আমি বুঝিয়ে দেব আমি কি জিনিস। এরা নিজেরা নিজেদের পায়ের কুড়ুল মারলো। কার্তিক মনে মনে এইসব কথা ভাবছিল আর মনে মনে অনেক হাসছিল। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। কিছুদিন পর হঠাৎই একদিন কার্তিক নন্দিনীর বাবার অফিসে যায়, আর সেখানে নন্দিনীর বাবাকে একা পেয়ে নন্দিনীর বাবার কফিতে নেশার ওষুধ মিশিয়ে দেয়। তারপর নন্দিনীর বাবা কার্তিকের কথা মতো সব কাজ করতে থাকে। আর এইরকম ভাবেই কার্তিক নিজের নামে এইসব বিজনেস, বাড়ি এবং লকারের পাসপোর্ট সবকিছু জানতে পেরে যায়, আর এইরকম ভাবেই সে নিজের নামে করে নেয়। তারপর কার্তিক সকলকে তার আসল রূপ দেখায়। এই যে পার্বতী, আমার মিষ্টি বৌদি, তোমার একমাত্র ননদের সঙ্গে আমার বিয়ে দিয়ে তুমি খুব বড় ভুল কাজ করেছো। এবার যাও, এই বাড়ি থেকে তোমার ননদ, শাশুড়ি, শ্বশুর মশাই আর স্বামীকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও, কারণ এই বাড়িটা এখন আমার। কার্তিক, তুমি কি বলছো? তুমি এই বাড়ির জামাই, আর তুমি এই বাড়ির জামাই হয়ে এইরকম কথা কিভাবে বলতে পারো? আমরা তো তোমাকে কত ভালোবেসেছিলাম। তুমি যে এইরকম, তোমার মনে মনে যে এইরকম উদ্দেশ্য রয়েছে এটা তো আমরা কেউই জানতাম না। দেখো জামাই বাবা, তুমি এইরকম কথা কেন বলছো? এই বাড়ির সদস্য তো তুমিও, আর তাছাড়া এই বাড়ির তুমি জামাই, তাই জামাইয়ের মতোই থেকো। এখন আর এই বাড়ির জামাই আমি নয়, এখন এই বাড়ির মালিক আমি। এই দেখুন, সবকিছু প্রপার্টি, বিজনেস সবকিছু আমার নামে করে দিয়েছে নন্দিনীর বাবা। এটা দেখে সকলেই অনেক অবাক হয়ে যায়। তারপর নন্দিনীর বাবা সকলকে কাঁদতে কাঁদতে সব সত্যিটা বলে। তখন নন্দিনী কাঁদতে কাঁদতে সকলের কাছে ক্ষমা চায়। বাবা, দাদা, মা, বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আজ আমার জন্য এরকম হলো। আমি যদি এই অভদ্র ছেলেটাকে বাড়িতে না নিয়ে আসতাম আর না বিয়ে করতাম তাহলে হয়তো আজ এই দিনটা দেখতে হতো না। আমাকে ক্ষমা করে দাও বাবা। আজ আমার জন্য আমাদের সব প্রপার্টি চলে গেল। এইসব কথা বলতে বলতে নন্দিনী অনেক কান্নাকাটি করছিল। তখন পার্বতী তাদের সকলকে বোঝানোর চেষ্টা করে। তারপর পার্বতী পরিবারের সকলকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় হাঁটাহাঁটি করতে থাকে। এইসব খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। এইরকম ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। কিছুদিন পর পার্বতী সকলকে বলে, মা, বাবা, নন্দিনী, তোমরা এখানেই বসো, আমি তোমাদের জন্য কিছু ব্যবস্থা করছি। কিছু খাবার তো আমাকে বানাতেই হবে। এবার হয়তো আমাকে তোমাদের সকলের জন্য ডাল ভাত বিক্রি করতে হবে, না হলে আর কোনো উপায় নেই, আমাদের আবারও আগের অবস্থাতে ফিরতে হবে। এই বলে পার্বতী সকলকে সাহস দেয়। তারপর তার ননদ এবং শাশুড়ি মাও পার্বতীর পাশে থাকে। পার্বতীর স্বামী দিনমজুরের কাজ করে 2-4 টাকা উপার্জন করে নিয়ে আসে, আর সেই টাকা জমিয়ে পার্বতী একটা ছোট্ট ঠেলাগাড়ি কেনে, আর তাইতেই সে ডাল ভাত বিক্রি করতে থাকে। এইরকম ভাবে বিক্রি করতে করতে পার্বতীর ঠেলাগাড়ি অনেকই নাম অর্জন করে ফেলে। তারপর তারা আবারও আগের অবস্থাতে ফিরে আসে। এইরকম ভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।
শ্রীলেখা, শ্রীলেখা, চল চল, আরো জোরে দৌড়া, না হলে এই পুলিশগুলো আমাদেরকে ছাড়বে না। সীমা, সীমা, আমি আর পারছি না দৌড়াতে, আমি তো হাঁপিয়ে যাচ্ছি। ওখানেই দাঁড়িয়ে পড়ো, নাহলে খুব খারাপ হয়ে যাবে। এই বলে পুলিশ শ্রীলেখার পায়ের কাছে গুলি চালায়। ঠিক তখনই তারা দুইজনে দাঁড়িয়ে পড়ে। এরপর পুলিশ তাদের হাত থেকে পলিথিনটা নিয়ে দেখে যে তাতে শুকনো বাসি রুটি রয়েছে। আমার তো মনে হচ্ছিল যে তোমরা ওই বাড়ি থেকে সোনাদানা চুরি করে পালাচ্ছিলে, কিন্তু এখন যে দেখছি এই পলিথিনে বাসি রুটি রয়েছে, তোমরা এরকম বাসি রুটি চুরি করলে কেন? পুলিশ জিজ্ঞাসা করতে সীমা কাঁদতে কাঁদতে পুলিশকে প্রথম থেকে সব ঘটনা খুলে বলে। স্যার, খিদে মানুষকে সবকিছু করাতে পারে। আজ আমরা 2 দিন হলো না খেয়ে রয়েছি। সীমা কথা বলতে বলতে তার আগের দিনের সব ঘটনা তার চোখের সামনে ভেসে ওঠে। রামদেব বাবু তার স্ত্রী সঙ্গীতা দেবী এবং তার 5 ছেলেকে নিয়ে বসবাস করত। হঠাৎ করে রামদেব বাবুর মৃত্যু হয়। বিধবা স্ত্রী এবং তার সঙ্গে 5 ছেলেকে রেখে চলে যায়। সঙ্গীতা দেবীর ছেলেগুলো তখন খুব ছোট ছিল, তাই সঙ্গীতা দেবী একাই রোজগার করে তার 5 ছেলের পেট ভরাতো। নিজের ভাগের খাবারটাও সে তার ছেলেদেরকে খাইয়ে দিত। তার সাথে সঙ্গীতা দেবী লোকের বাড়িতে কাজ করে এবং সে তার 5 ছেলেকে পড়াশোনা শেখাতো। এইরকম ভাবে আস্তে আস্তে তার 5 ছেলে বড় হয়ে উঠেছিল। সঙ্গীতা দেবীর 5 ছেলে টাকা পয়সা জোগাড় করে তারা একটা কাপড়ের কারখানা খোলে। আস্তে আস্তে তাদের কাপড়ের কারখানার ব্যবসা অনেক বড় হয়ে যায়। তাদের কাছে এখন অনেক টাকা পয়সা থাকে, তারা আর গরিব অবস্থায় থাকতো না। একদিন সঙ্গীতা দেবী তার 5 ছেলেকে বলে, দেখ বাবা, আমার তো বয়স হয়েছে, এবার তোরা 5 ভাই বিয়ে করে নে। আমি আমার 5 বৌমাকে দেখে যেতে চাই। এই শুনে সঙ্গীতা দেবীর 5 ছেলে বলে, মা, তুমি এরকম কথাবার্তা কেন বলছো? আমাদের কারখানার ব্যবসা আরেকটু ভালো হয়ে গেলে তারপর আমরা না হলে বিয়ে করে নেব। দাদা, মা যে কালে এরকম বলছে তাহলে রাজি হয়ে যাও না। মায়ের তো বয়স হয়েছে, তাই না? সংসারে সব কাজ করতে তো মায়ের অনেক কষ্ট হয়, সেই জন্যই হয়তো মা বলছে। হ্যাঁ রমেশ, তুই ঠিকই বলেছিস। মা কত কষ্ট করে এত গরমের মধ্যে আমাদের 5 ভাইয়ের জন্য রান্না করে, এটা দেখে আমারও ভালো লাগে না। যাক, তোরা যে আমার কষ্টটা বুঝতে পেরেছিস সেটাই আমার জন্য অনেক। ব্যাস, এবার আমার জন্য 5টা বৌমা এনে দে, তাহলে আমি অনেক শান্তি পাবো। এই রকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন সঙ্গীতা দেবী কমলেশ বাবুর 5 মেয়েকে দেখতে যায়। একবার দেখেই সঙ্গীতা দেবী ভেবে নেয় যে এদেরই 5 বোনকে সে তার বাড়ির বৌমা করে নিয়ে যাবে। কিছুদিন পর সঙ্গীতা দেবী তার 5 ছেলের সাথে কমলেশ বাবুর 5 মেয়ে টিনা, কৌশানী, পল্লবী, সীমা এবং শ্রীলেখার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বিয়ে করে তারা 5 বোনে শ্বশুর বাড়িতে চলে আসে। এসো আমার 5 বৌমা, ভিতরে এসো। আজ থেকে তোমরা এই বাড়ির সদস্য। তোমরা অনেক হাঁপিয়ে গেছো, তাই না? যাও, নিজের রুমে গিয়ে রেস্ট নিয়ে নাও। 5 বৌমা, যে যার নিজেদের রুমে চলে যাও। পরের দিন সকালেই 5 বৌমা উঠে নিজেরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। সকলের জন্য খাবার বানায়। খাবার বানানোর পর সকলকে খাবার বেড়ে দেয়। বাহ, আজ তো দেখছি অনেক কিছু খাবার বানানো হয়েছে। এমন মনে হচ্ছে যেন আমরা 5 স্টার হোটেলে খেতে এসেছি। বাহ, খাবারটাও কি সুস্বাদু হয়েছে! সত্যি অসাধারণ হয়েছে খাবারগুলো। সত্যি বৌমারা, তোমরা খুব সুস্বাদু খাবার বানিয়েছো। এই নাও, এটা হলো আমার তরফ থেকে তোমাদের উপহার। শাশুড়ি এবং তার স্বামীদের খাবার পর তারা 5 বোনে খেতে বসে। কিছুক্ষণ পর তাদের খাবার খাওয়া শেষ হয়ে যেতে সীমা বলে, বাবা, এত খাবার বেঁচে রয়েছে, আমি তো অনেক খেয়ে ফেলেছি। আমার পেট তো পুরো ভরে গেছে। এত খাবার বেঁচে গেছে, কি করব বলতো? আরে, কি আবার করবি? ডাস্টবিনে ফেলে দে। শ্রীলেখার কথা শুনে সীমা বেঁচে থাকা খাবারগুলো সব ডাস্টবিনে ফেলে দেয়। সন্ধ্যাবেলা সঙ্গীতা দেবী যখন ডাস্টবিনের দিকে চোখ যায়, তখন সে দেখে ডাস্টবিন ভর্তি খাবার রয়েছে। তখন সে তার 5 বৌমাকে ডেকে বলে, শ্রীলেখা, সীমা, টিনা, কৌশানী, পল্লবী, কোথায় তোমরা? বৌমারা সব এদিকে এসো। কি হয়েছে মা? আপনি আমাদের 5 জনকে ডাকছেন কেন? বৌমা, দেখো, তোমরা এইরকম ভাবে ডাস্টবিনে খাবারগুলো ফেলে দিয়েছো কেন? মা, ওই খাবারগুলো বেঁচে গিয়েছিল,
তাই জন্য ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর দুপুরের খাবার রাত্রেবেলা খাইনি আমরা, কারণ আমাদের টাটকা খাবার খাওয়া অভ্যাস। হ্যাঁ হ্যাঁ জানি, আমার বৌমারা বাসি খাবার খায় না, কিন্তু তোমরা যে খাবারগুলো এত সহজে ডাস্টবিনে ফেলে দিলে, সেই খাবারগুলো খেয়ে একজন গরিবের খিদে মিটে যেত। মা, আজকালকার দিনে ওইসব কথা আর কেউ ভাবে না। সঙ্গীতা দেবী তার 5 বৌমাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সঙ্গীতা দেবীর 5 বৌমা তার কোনো কথাই শোনে না। এইরকম ভাবে দিনের পর দিন সঙ্গীতা দেবীর 5 বৌমা খাবার নষ্ট করত। এইরকম ভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। তাদের 5 বৌমা খাবার নষ্ট করার সাথে সাথে তারা পয়সাও নষ্ট করত। রোজের রোজ তারা 5 বৌমা মিলে শপিং করতে যেত। এইরকম ভাবে দিনের পর দিন তারা টাকা ওড়াতো। এইসব দেখে সঙ্গীতা দেবী একদিন তার 5 বৌমাকে বলে, দেখো 5 বৌমা, আমি তোমাদেরকে ভালো কথা বলছি, তোমরা দিনের পর দিন যেই টাকাগুলো খরচ করে যাচ্ছ, এই টাকাগুলো রেখে দিতেও তো পারো, অসময়ে কাজে লাগবে। মা, আমরা এত খুশিতে আছি, আমাদের দেখে কি আপনার সহ্য হচ্ছে না? আর তাছাড়া আমাদের স্বামীরা তো ভালোই ইনকাম করে, তা থেকে যদি কিছু পয়সা নিয়ে খরচা করি তাহলে কি এমন যায় আসে? হ্যাঁ মা, আপনি সামান্য একটুখানি কথাতে আমাদের এত কথা শোনাচ্ছেন? আমরা সামান্য শপিংটাই তো করি, আমরা কি গরিব যে আমরা পুরানো শাড়ি পরে ঘুরবো? হ্যাঁ মা, আমরা সামান্য শপিংটাই তো করেছি, আপনার ছেলেরা তো আমাদেরকে কিছু বলেনি, তাহলে আপনি এত কথা শোনাচ্ছেন কেন? দেখো বৌমা, কার কিরকম ভাবে বিপদ হয়ে যাবে সেটা কেউ বলতে পারে না, তাই বিপদ আপদের জন্য কিছু পয়সা বাঁচিয়ে রাখা দরকার। মা, আপনাকে ওইসব নিয়ে কিছু ভাবতে হবে না, ও কিছু হবে না। এইরকম ভাবে আরো কিছু মাস কেটে যায়। হঠাৎই একদিন সুরেশ আর রমেশ কাজ থেকে বাড়ি ফেরে। তাদের হাতে পায়ে এবং মাথায় অনেক চোট লেগেছিল। তাদেরকে দেখে সঙ্গীতা দেবী এবং তার 5 বৌমা অবাক হয়ে যায়। তারা সকলেই জিজ্ঞাসা করে, সুরেশ, কি হয়েছে তোমার? তোমার মাথায় এত চোট কিসের? সুরেশ, রমেশ, তোরা চুপ করে রয়েছিস কেন? কি হয়েছে বল আমাকে। মা, সবকিছু জ্বলে পড়ে ছাই হয়ে গেল। আমরা এখন কোথায় যাব, কোথায় থাকবো? আমাদের মাথার উপরে এই ছাদটাও কয়েক মিনিটের মধ্যেও আর থাকবে না। কি যে করি আমরা তো কিছুই বুঝতে পারছি না। মা, আমাদের কাপড়ের কারখানাতে কিরকম ভাবে আগুন লেগে গেছে। কারখানাতে যারা যারা ছিল তারা সবাই মারা গেছে, আর তার সাথেও আমাদের 3 ভাইও মারা গেছে। এই কথা শুনে সবাই চমকে ওঠে। এইরকম ভাবে সঙ্গীতা দেবী এবং তার বৌমাদের কাছ থেকে সবকিছু 1 মিনিটের মধ্যে হারিয়ে যায়। শাশুড়ি বৌমার চোখের সামনে তাদের বাড়ি নিলাম হয়ে গিয়েছিল। সঙ্গীতা দেবী তার 2 ছেলে এবং তার 5 বৌমাকে নিয়ে ভাড়াতে বাড়িতে থাকতে শুরু করে। তারা যেমন হোক করে শুকনো বাসি খাবার খেয়ে দিন কাটাতো। এবার তো মনে হয় প্রাণটাই বেরিয়ে যাবে, এত খিদে পেয়েছে, কি যে খাবার খাবো কি জানি। না খেয়ে থাকা ছাড়া আর যে কোনো উপায় নেই, কারণ বাড়িতে খাবারের একটা দানাও নেই। যদি আমরা তখন মায়ের কথা শুনতাম তাহলে হয়তো আজ আমাদের এত কষ্টের দিন দেখতে হতো না। সত্যি আজ বুঝতে পারছি মা আমাদের কেন বারণ করতো। তখন যদি আমরা এত টাকা পয়সা খরচা না করে টাকাগুলো রেখে দিতাম তাহলে আজ কাজে লেগে যেত। সঙ্গীতা দেবী তার 5 বৌমাকে এইরকম ভাবে দেখে সে অনেকজনের কাছে খাবার চাইতে যায়, কিন্তু তাকে কেউই খাবার দেয় না। শেষমেশ একজনের কাছ থেকে কিছুটা আটা জোগাড় করে, সেগুলো এনে তার বৌমার হাতে দেয়। বৌমা, এই নাও, এতে কিছুটা আটা নিয়ে এসেছি, তুমি রুটি বানাও। টিনা রুটি বানানোর জন্য রান্নাঘরে যায়। 5টা রুটি হয়েছে দেখে টিনা মনে মনে বলে, মাত্র 5টা রুটি হয়েছে, এতে কার পেট ভরবে? এই বলে টিনা সুরেশ, রমেশ এবং সঙ্গীতা দেবীকে রুটি দেয়। তখন সঙ্গীতা দেবী মনে মনে ভাবে, হে ঈশ্বর, আমার বৌমারা নিজেদের খাবারগুলোই আমাদেরকে দিয়ে দিয়েছে, ওরা নিজেদের পেটের কথা একবারও চিন্তা করলো না। না, আমি এই রকম ভাবে বৌমাদের ফেলে কোনো মতেই খেতে পারবো না। কিছুক্ষণ পর সঙ্গীতা দেবী তার 5 বৌমাকে নিয়ে রুটিগুলো অর্ধেক অর্ধেক করে খায়। এইরকম ভাবে দিন কাটতে থাকে। 5 বৌমা মিলে রোজের রোজ কাজ খুঁজতে বের হতো, কিন্তু তারা কোথাও কাজ না পেয়ে বাড়ি ফিরে আসতো। বাড়িতে এত অভাবের কারণে সঙ্গীতা দেবী অনেক অসুস্থ হয়ে পড়েছিল। শ্রীলেখা এবং সীমা একজনদের বাড়িতে কাজ পায়।
একদিন শ্রীলেখা এবং সীমার কাছে যেতে একটু লেট হয়ে যায়। সেই দেখে বাড়ির মালকিন অঞ্জলি দেবী অনেক কথা শোনাতে থাকে। তোমাদের সঙ্গে একটু ভালোবেসে কথা কি বলে নিয়েছি, আর তোমরা এরকম ভাবে কাজে ফাঁকি দিচ্ছ। তোমরা আজকেও লেট করে আসলে। যাও, চুপচাপ তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলো। মালকিনের কথা মতো সীমা এবং শ্রীলেখা বাড়ির সমস্ত কাজ করতে শুরু করে দেয়। তারা দুইজন কাজ তো করছিল, কিন্তু তাদের পুরো ধ্যান তার শাশুড়ি মায়ের উপর ছিল। তারা সবসময় তার শাশুড়ি মায়ের কথা ভাবনা চিন্তা করছিল। সীমা, আমার খুব জোরে খিদে পেয়েছে, এখানে তো খাবার রাখা রয়েছে, একটু খেয়ে নেব না কি বলতো? 2 দিন ধরে কিছু খাইনি, আমি আর থাকতেই পারছি না। মালকিন যদি দেখে ফেলে তাহলে আমাদের অনেক কথা শোনাবে যে আমাদেরকে বাসি খাবার দেয় না, সে আবার টাটকা খাবার কি করে দেবে। আমি বলেছি চল আমরা এই রুটিগুলোকে নিয়ে চলে যাই। খিদের জ্বালাতে তারা দুইজন মিলে চুরি করে শাড়ির ভিতরে তারা রুটি নিয়ে যাচ্ছিল। তখন অঞ্জলি দেবী তাদেরকে দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে দেয়। তাদের ঘটনা শুনে পুলিশগুলো অনেক কষ্ট পায়। পুলিশ তাদের হাতে কিছু টাকা দেয়। এই নাও, এই টাকাটা রেখে দাও, তোমাদের কাজে লাগবে। তখন তারা বাড়ি ফিরে আসে। সেই টাকাগুলো নিয়ে সুরেশ এবং রমেশ তার সাথেই বাজারে একটা মুদিখানার দোকান খোলে, যেখানে তারা 2 ভাই একসঙ্গে কাজ করত। এইরকম ভাবে আস্তে আস্তে তাদের দিন ভালো হতে লাগলো এবং তারা সকলে হাসি খুশিতে থাকতে লাগলো।